আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল, পদার্থবিজ্ঞান বিভাগে। আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা পড়তে গেলে আমাদের যে মেইন টপিকগুলো আসে আমি সেগুলো এখানে লিখে রাখছি। তো আমি এই টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। তো ভেক্টর অধ্যায়টা পড়তে গেলে আমাদের প্রথম যে টপিকটা আসবে সেটা কি দেখো ভাইয়া, সেটা হচ্ছে রাশি। প্রথম টপিকটা কি? রাশি। তো দেখো রাশি কি, তো এইখানে দেখো যে রাশি কি। আমরা জানি যে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলা হয়? রাশি বলা হয়, ঠিক আছে? এরপরে দেখো তোমার দিকের উপর মান এবং দিকের উপর ভিত্তি করে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা রাশিকে কত ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। একটা কি দেখো, এই স্কেলার রাশি, এবং আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তো দেখো এইখানে স্কেলার রাশি মানে কি মনে রাখবা, যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেগুলোকে আমরা কি বলি ভাইয়া? স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কাকে বলা হয়? যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন, সে সকল রাশিকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে এই রাশিটাকে প্রকাশ করার জন্য শুধুমাত্র কিসের প্রয়োজন হয়? মানের প্রয়োজন। এবং ভেক্টর রাশিকে প্রকাশের জন্য কিসের প্রয়োজন হয়? এই মান প্লাস দিক উভয়ের প্রয়োজন হয়, ঠিক আছে? তো আমি এটা আবার একটু বলতেছি, তো কি মনে রাখবা যে স্কেলার রাশি মানে হচ্ছে কি দেখো, যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো ধরনের দিকের প্রয়োজন হয় না, তাকে কি বলা হয়? স্কেলার রাশি বলে। যেমন ধরো কাজ, তারপরে তুমি বলতে পারো শক্তি, ক্ষমতা, এগুলো কি হবে? স্কেলার রাশি, ঠিক আছে? এরপরে ধরো ভেক্টর রাশি মানে কি, যে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে কি বলা হয়? ভেক্টর রাশি। তো আমরা এখন এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদাহরণগুলো দেখব। তো দেখবা তোমরা যে অনেক সময় দেখবা এই এদের যে উদাহরণগুলো আছে এখান থেকে এমসিকিউ আসবে, ঠিক আছে? তো চলো আমরা একটু যদি উদাহরণগুলো দেখি। তো আমি একটা এখানে তোমাদেরকে একটা ট্রিক শিখাবো। তো এই ট্রিক্সের মাধ্যমে তুমি কি করতে পারো, সকল ধরনের যতগুলো ভেক্টর রাশি আছে সেগুলো আমরা এখানে মনে রাখ। তো দেখো আমরা হচ্ছে ট্রিক্স এর মাধ্যমে হচ্ছে ভেক্টর রাশিগুলো কিভাবে মনে রাখা যায় আমরা সেটা দেখব, ঠিক আছে? তো একটা ট্রিক্স দেখো কি ভাইয়া, যে মনে রাখবা যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির প্রেমে, ঠিক আছে? টুনির প্রেমে। তো দেখো এটা থেকে আমরা কি কি মনে রাখবো। তো এখান থেকে মনে রাখবা যে ভতে, অর্থাৎ আমরা ভেক্টর রাশিগুলোর আমরা কি পড়তেছি? ভেক্টর রাশিগুলোর উদাহরণ, ঠিক আছে? ভেক্টর রাশি। তার মানে দেখো তুমি যদি ভেক্টর রাশিগুলো যদি সবগুলো যদি মনে রাখতে পারো, তাহলে ভেক্টর রাশি বাদে যতগুলো থাকবে সেগুলো কি হবে? স্কেলার রাশি। তো এর জন্য আমরা কি করব, যে যতগুলো ভেক্টর রাশি আছে আমরা সেগুলো মনে রাখবো, ঠিক আছে? তো ভ থেকে কি মনে রাখবা? ভরবেগ। ভরবেগ। ব থেকে কি মনে রাখবা? বেগ। দন্তের সাথে মনে রাখবা সরণ। এই ব থেকে মনে রাখবা বল। এখান থেকে মনে রাখবা প্রাবল্য। এরপরে ও থেকে মনে রাখবা ওজন। ত থেকে ত্বরণ। এবং ম থেকে মনে রাখবা মন্দন, ঠিক আছে? তো এইখান থেকে ভাষা থেকে মনে রাখবা যে সকল ধরনের ভ্রামক হচ্ছে ভেক্টর রাশি, শুধুমাত্র দ্বন্দ্বের ভ্রামকটা হচ্ছে স্কেলার রাশি। তো এখানে যদি আমরা লিখি এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে? যে শুধুমাত্র মনে রাখবা যে দ্বন্দ্বের ভ্রামকটা যেটা আছে, দ্বন্দ্বের ভ্রামক এইটা কি হবে ভাইয়া? স্কেলার রাশি। স্কেলার স্কেলার রাশি। আর সকল ধরনের ভ্রামকটা কি হবে? ভেক্টর রাশি। এবং টুলির থেকে কি মনে রাখবা? এই টর্ক। এবং প্রাবল্য থেকে প্রেমে থেকে মনে রাখতে পারো। আচ্ছা এটা থেকে কিছু মনে রাখতে হবে না। তো এই যে যতগুলো আমি দেখালাম, তো এগুলো হচ্ছে কি ভেক্টর রাশি, এবং এইগুলা বাদে যে রাশিগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা কি মনে রাখবো? স্কেলার রাশি, ঠিক আছে? তো এরপরের টপিক যেটা আমাদের দেখো যে ভেক্টর রাশির প্রকাশ, আমরা সেটা দেখবো, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের তাহলে আমাদের প্রথম দুটো টপিক শেষ, অর্থাৎ আমাদের রাশি কি, তারপর আমরা স্কেলার রাশি পড়ছি, তারপরে কি ভেক্টর রাশি এবং এর উদাহরণগুলো আমরা সেগুলো দেখে ফেলছি, ঠিক আছে? তো এরপরে দেখো আমাদের কি আছে, যে ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ। রাশির প্রকাশ।
তো দেখো ভাইয়া, আমরা একটা ভেক্টর রাশিকে আমরা হচ্ছে নরমালি হচ্ছে তিন ভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমরা ভেক্টর রাশিকে কত ভাবে প্রকাশ করতে পারি? তিন ভাবে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তিন ভাবে। কিভাবে দেখো, আমরা কোনো একটা এইভাবে দেখো, যদি একটা যদি একটা ভেক্টর হয়, আমরা উপরে একটা রেখা চিহ্ন দিয়ে, তারপরে দেখো উপরে একটা তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করতে পারি, তারপর হচ্ছে উপরে রেখা দিয়ে, এরপরে হচ্ছে আমরা এই নিচে রেখা দিয়েও আমরা ভেক্টর চিহ্নকে প্রকাশ করতে পারি। তো এছাড়াও আমরা কখনো কখনো যদি আমরা হাতে লিখি, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে বোল্ড করেও লিখতে পারি, ঠিক আছে? এবং একটা ভেক্টরের যদি মান নির্দেশ করে, তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে মডুলাস দিয়েও লিখতে পারি, ঠিক আছে? তো এইটাই ছিল হচ্ছে কি ভাইয়া ভেক্টর রাশির প্রকাশ, ঠিক আছে? তো এরপরে দেখো আমরা আলোচনা করব কোনটা, যে কতিপয় ভেক্টর, ঠিক আছে? ওকে। তো দেখো আমরা কি করব, যে কতিপয় ভেক্টর। তো এইখান থেকে আমি হচ্ছে কিছু কিছু জিনিসের নামগুলো এখানে শুধু লিখে দিব। যেমন ধরো প্রথমে আমাদের যে টপিকটা আছে এখান থেকে কতিপয় ভেক্টরের ভিতরে প্রথম দিকে আমি নরমাল যেগুলো আছে সেগুলো আলোচনা করব, এবং এরপরে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো একটু বেশি ভালোভাবে বলার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমে দেখো আমাদের এখানে দেখবা যে স্বাধীন ভেক্টর। কি আছে? স্বাধীন ভেক্টর। তো স্বাধীন ভেক্টর মানে হচ্ছে কি, দেখো তার আগে মনে রাখবা যে একটা ভেক্টরের দুটো জিনিস থাকবে। কয়টা জিনিস ভাইয়া? দুইটা। যেখান থেকে তুমি অর্থাৎ একটা ভেক্টর তুমি শুরু করতেছো, যে প্রান্ত থেকে শুরু করতেছো, এটাকে বলা হচ্ছে পাদবিন্দু। এটাকে কি বলা হয়? পাদবিন্দু। এবং যেখানে যা শেষ হয় সেটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু। তো যে যে ভেক্টরের এই পাদবিন্দুটা ইচ্ছা অনুযায়ী বসানো যায় সেটাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। এরপর আছে তোমার দেখো কি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা সীমাবদ্ধ ভেক্টরকে কি বলবো, যে যেই ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা অনুযায়ী বসানো যায় না সেটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। তো কিছু কিছু ভেক্টর আমি এগুলো বলে দিই শুধু। এরপরে দেখো তুমি পাবা যে সঠিক সমান ভেক্টর কাকে বলা হয়? সমান ভেক্টর মানে হচ্ছে কি, যে যে ভেক্টরের মান এবং দিক উভয় সমান সেটাকে আমরা কি বলবো? সমান ভেক্টর। এরপরে ধরো আছে ঋণাত্মক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর কাকে বলা হয়? কোন একটা ভেক্টর আমি একটা নির্দিষ্ট দিকে যদি আমি ধরি, এবং ধরো আমি কোন একটা ভেক্টর এই a কে যদি এই দিকে ধরি, এর বিপরীত দিকে আমি যে ভেক্টরটা কল্পনা করব সেটাকে আমরা কি বলবো? এই ঋণাত্মক ভেক্টর, ঠিক আছে? এরপর তুমি পাবা হচ্ছে সমরেখ ভেক্টর, তারপর হচ্ছে সমতলীয় ভেক্টর। তো তুমি এইগুলা তুমি সরাসরি একবার করে দেখলে এগুলা ধরতে পারবে। তো এইখান থেকে মেইন যে কিছু ভেক্টরগুলো আছে আমি একটু সেগুলো দেখাবো, ঠিক আছে? তো যেমন দেখো যেগুলো বারবার আসে, তো এদের মধ্যে যেমন কিছু ভেক্টর আছে কি, প্রথমে যদি আমরা দেখি সঠিক ভেক্টর। সঠিক ভেক্টর। তো সঠিক ভেক্টর কাকে বলা হয়? যে যে ভেক্টরের মান শূন্য না, ঠিক আছে? কি বললাম? যে ভেক্টরের মানটা শূন্য না তাকে কি বলা হয়? সঠিক ভেক্টর বলা হয়। এরপর দেখো যেটা বারবার আসে সেটা হচ্ছে কি শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর কাকে বলে? দেখো এখান থেকে তুমি দুই তিনটা কথা মনে রাখবা। শূন্য ভেক্টর কাকে বলা হয়? যে যে ভেক্টরের মানটা হচ্ছে কি শূন্য তাকে কি বলা হয়? শূন্য ভেক্টর বলা হয়। এবং শূন্য ভেক্টরের অপর একটা নাম আছে, সেটা কি মনে রাখবা? নাল ভেক্টর। কি বলা হয়? নাল ভেক্টর। এটা পরীক্ষাতে আসবেই। এই তিনটা হচ্ছে ট্রিপল স্টার, এগুলা পরীক্ষাতে আসবে। অর্থাৎ কি বললাম দেখো, শূন্য ভেক্টর থেকে কি কি মনে রাখবা? যে যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হয়? শূন্য ভেক্টর। এবং শূন্য ভেক্টরের আরেকটা নাম হচ্ছে কি নাল ভেক্টর। এবং এখান থেকে আরেকটা কথা মনে রাখতে হবে, এই শূন্য ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। কি বললাম? পাদবিন্দু, দেখো পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই, ঠিক আছে? অর্থাৎ কি কি মনে রাখবা? এটাকে অপর নাম বলা হয় নাল ভেক্টর, এবং এটা কি হবে? পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। তো এরপরে দেখো আমাদের যে ভেক্টরটা আরো বারবার আসে, অবস্থান ভেক্টর। এটা পরীক্ষাতে আসবেই। তুমি এই অধ্যায়ে যদি তুমি ক নাম্বার এবং খ নাম্বার যদি পড়তে চাও, তুমি দেখবা 60% ক অথবা খ তে দেখবা এটা আসছে। তোমার দেখবা ক নাম্বার হয় আসবে ডাইভারজেন্স, এবং খ নাম্বার দেখবা বারবার আসছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টর দেখো কাকে বলে, আমরা যদি একটু দেখি। অবস্থান ভেক্টর। তো দেখো ভাইয়া, যে অবস্থান ভেক্টর কাকে বলা হয়? মনে রাখবা যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে। তো যদি ক নাম্বারে আসে তুমি যা শুধু ডেফিনিশনটা দিবা, যদি খ নাম্বারে আসে তাহলে চিত্রটা দেখাই দিবা। অর্থাৎ দেখো যদি একটা আমরা ধরো এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, তো মূল বিন্দুটা যদি ও হয়, তো এইখানে ধরো এটা হচ্ছে p একটা বিন্দু x y,
তাহলে এখানে যে ওপি যে ভেক্টরটা আছে সেটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ ভেক্টর। অর্থাৎ এই যে এইটা হচ্ছে কি মূল বিন্দু, অর্থাৎ মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে ব্যাখ্যা করা যায় তাকে আমরা কি বলবো, অবস্থান ভেক্টর বলবো। ঠিক আছে, এবং এখান থেকে মনে রাখবা এই অবস্থান ভেক্টরের অপর একটা নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, তো এইটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। এরপরে দেখো আমাদের কি পড়তে হবে, সরণ ভেক্টর। সরণ ভেক্টর, তো সরণ ভেক্টরটা দেখো আমরা যদি ওই চিত্রটা যদি আবার অঙ্কন করি, ধরো এইটা যদি আর আই এবং এটা যদি আর এফ, তাহলে এখানকার এই আর অর্থাৎ এদের যে পার্থক্যটা এটাকে আমরা কি বলবো, সরণ ভেক্টর। ঠিক আছে, ওকে। এরপর দেখো আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে কি বিপ্রতীক ভেক্টর। বিপ্রতীক ভেক্টর কাকে বলা হয়, কোন একটা ভেক্টরের ধরো কোন একটা ভেক্টর যদি এ হয়, কোন একটা ভেক্টর যদি কি হয়, কোন একটা ভেক্টর যদি এ হয়, ধরো বিপ্রতীক ভেক্টরটা হচ্ছে কি কোন একটা ভেক্টর যদি এ হয়, তো এর হচ্ছে মানে একই মান কিন্তু হচ্ছে বিপরীত। অর্থাৎ ধরো একটা ভেক্টর যদি এ হয়, এটার বিপরীত ভেক্টরটা কি হবে, এই 1 ভাগ এ ভেক্টর। ঠিক আছে, তো এ ভেক্টরের বিপরীত ভেক্টর কি হবে, 1 ভাগ এ ভেক্টর। ধরো আবার কোন একটা ভেক্টর যদি কি হয়, বি ভেক্টর হয়, এটা বিপরীত ভেক্টর কি হবে, এই 1 ভাগ বি ভেক্টর। ঠিক আছে, ওকে। এরপরে দেখো আমাদের যে কতিপয় যে ভেক্টরগুলো ছিল আমরা এইগুলো এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী টপিকটা এখান থেকে দেখব। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা কি করব, যে আমাদের ভেক্টর বীজগণিত এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো দেখো এই টপিকটা আলোচনা করতে গেলে আমাদের যে প্রথম যে টপিকটা আসবে সেটা হচ্ছে কি ভেক্টরের যোগের সূত্র। অর্থাৎ দেখো ভেক্টরের যোগের সূত্র কি, আমি এখান থেকে আসলে সবগুলো দেখাবো না, কারণ যেগুলো ইম্পর্টেন্ট না আমি সেগুলো দেখাবো না। ঠিক আছে, তো ভেক্টরের যোগের সূত্র কি, দেখো ধরো কোন একটা ভেক্টর যদি এই দিক বরাবর ক্রিয়া করে, এই একটা ভেক্টর, এবং ধরো আর একটা ভেক্টর যদি এইভাবে যদি ক্রিয়া করে, সেটা ধরলাম আমরা কি পি ভেক্টর। তো এখানকার দেখো ভেক্টরের যোগের সূত্রটা আমরা কিভাবে লিখতে পারি, অর্থাৎ ধরো এই এ ভেক্টরটা আমরা জানি একটা ভেক্টর আর একটা ভেক্টরের সাথে যখন যুক্ত হয় তখন কি হয়, যে একটা ভেক্টরের যে শীর্ষবিন্দু আছে অপর ভেক্টরের একটা কি করবে, পাদবিন্দু আছে, এখানে যুক্ত হবে। তো এই ভেক্টরটা যদি কি হয়, এ ভেক্টর হয়, তাহলে আমি এখানে কি করতে পারি, বি ভেক্টরটা এখানে কি হবে, বি ভেক্টর। তাহলে এই যে সংযোগটা এই ভেক্টরটাকে আমরা কি বলতে পারি, এই এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কি হবে, ভেক্টরের যোগটা। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা হচ্ছে বিয়োগের সূত্রটা দেখতে পারো, এবং এরপর আমি যা শুধু তোমাদের তিনটা সূত্র লিখে দিব। এই তিনটা সূত্র বললে এখান থেকে হবে, এখান থেকে বেশি কিছু করতে হবে না। তিনটা সূত্র কি কি দেখো, আমরা প্রথমে পড়ব হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় সূত্র, তো এগুলো কাকে বলে, এগুলো কখনো পরীক্ষাতে আসবে না, যা শুধু তুমি সূত্রটা মনে রাখবা। ধরো এইখানে কি আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, যদি আমাদের এই পাশে কি থাকে, যদি এই বি ভেক্টর প্লাস এ ভেক্টর থাকে, তখন আমরা এই সূত্রকে কি বলবো, বিনিময় সূত্র। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা সূত্র পড়তে হবে, সেটা কি সংযোগ সূত্র। সংযোগ সূত্র, এই তিনটা যা শুধু সূত্রগুলো মনে রাখতে হবে, এগুলো তোমার যা শুধু এমসিকিউ আসবে। সংযোগ সূত্রটা দেখো কিভাবে মনে রাখবা, তো তুমি আগে তিনটা ভেক্টর লিখে নিবা, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, সেম এই পাশে লিখবা, এ ভেক্টর প্লাস এই বি ভেক্টর প্লাস সি ভেক্টর। ঠিক আছে, তো এরপর তুমি কি করতে পারো, যদি তুমি এই পাশে প্রথম দুটাকে সংযুক্ত করো, এরপরে কি করবা, অপর দুটা সংযুক্ত করবা। এই সূত্রটাকে আমরা কি বলবো ভাইয়া, সংযোগ সূত্র। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, বন্টন সূত্র। বন্টন সূত্র, তো দেখো ধরো m ইনটু এই a ভেক্টর প্লাস যদি b ভেক্টর থাকে, এটাকে যা শুধু ভেঙে দিব, অর্থাৎ এই m অফ a ভেক্টর প্লাস এই m অফ b ভেক্টর, এটাই হচ্ছে আমাদের কি ভাইয়া, সংযোগ সূত্র। ঠিক আছে, তো তোমরা যা শুধু এখান থেকে তিনটা সূত্র বললেই হবে, আর বেশি কিছু করতে হবে না। এরপরে দেখো আমরা পরের যে টপিকটা সেটা হচ্ছে কি ভেক্টরের সামুদ্রিক সূত্র, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে। এই অধ্যায়ে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, সেটা তো দেখো সামুদ্রিক সূত্র। তো দেখো প্রথমে যদি আমরা একটা সামুদ্রিক যদি অঙ্কন করি, তো ধরো এটাকে ধরো আমরা হচ্ছে পি ভেক্টর, এবং এটা যদি হয় কিউ ভেক্টর, আমরা কি জানি যে ছোট ভেক্টরের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে আমরা কি বলি, থিটা, এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণটা সেটাকে আমরা কি ধরি, আলফা, এবং আমাদের এই ভেক্টরটাকে আমরা কি বলতেছি এখানে, লব্ধি ভেক্টর আর।
ঠিক আছে, তো আমরা যদি বাকি চিত্রটা যদি কমপ্লিট করি, ঠিক আছে, তো দেখো অর্থাৎ আমরা একটা সামান্তরিকের প্রথমে এই বাহুর যে ভেক্টরটা সেটাকে আমরা কি বললাম পি ভেক্টর এবং এটাকে কি বললাম কিউ ভেক্টর। তো এখানে আমাদের যে লব্ধিটা অর্থাৎ ছোট মানের ভেক্টরের সাথে যে কোণটা তৈরি করে আমরা জানি কি সেটা থিটা, এবং দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ সেটা কি আলফা। তো এখানে আমাদের আর হচ্ছে কি লব্ধি ভেক্টরটা। তো আমরা এখান থেকে আমরা আসলে সূত্রের প্রমাণগুলো দেখবো না, আমরা সরাসরি সূত্রগুলো দেখবো। ঠিক আছে, তো আমরা এইখানে যদি আমরা দেখি যে লব্ধির মান যেটা নির্দেশ করে, লব্ধির মান আমরা কি জানি, এই আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এবং এখান থেকে আমরা যদি লব্ধির দিকটা যদি বের করি তো সেটা আমরা কি করতে পারি, লব্ধির দিক সেটা আমরা কি জানি, এই tan থিটা। তো এখান থেকে একটা শর্টকাট মনে রাখবা যে যার সাথে অ্যাঙ্গেল, অর্থাৎ দেখো এখানে কি ছোট মানের ভেক্টরটা কোনটা p, তো এইটার সাথে কি করছে লব্ধির অ্যাঙ্গেলটা। তো মনে রাখবা যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। তো আমরা কি করব, p ভেক্টরটাকে এই পাশে লিখব এবং বাকিটার কি দেখো এই q sin আলফা প্লাস q cos আলফা। কি বললাম ভাইয়া, যে যার সাথে অ্যাঙ্গেল থাকবে সেটাকে আমরা নিচে মুক্ত রাখবো এবং বাকিটার কি হবে q sin আলফা ডিভাইডেড কি cos আলফা। ঠিক আছে, ওকে। এরপর দেখো আমরা এই যে লব্ধির যে মানটা যে আছে অর্থাৎ লব্ধির যে মানের যে সূত্রটা, আমরা এই সূত্রটা সম্পর্কে বিস্তারিত পড়বো এখানে। তো দেখো এরপরে হচ্ছে আমরা সামান্তরিক সূত্রটা আমরা প্রথমে দেখছিলাম। তো এইখান থেকে আমি বলছিলাম যে যে লব্ধির যে আমাদের সূত্রটা আছে আমরা এটা সম্পর্কে বিস্তারিত করব। ঠিক আছে, তো দেখো আমাদের এইখান থেকে এই যে আমরা লব্ধি সমান একটা কি সূত্র বললাম যে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। তো এই লব্ধির যে সূত্রটা আছে আমাদের এখানে কি আছে, আলফা cos আলফা আছে। ঠিক আছে, তো আমরা দেখব যে এই লব্ধি আর এর মানটা কখন হচ্ছে ম্যাক্সিমাম হবে এবং কখন হচ্ছে মিনিমাম হবে, আমরা সেটা দেখব। ঠিক আছে, তো দেখো যখন দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে, অর্থাৎ ধরো এ একটা ভেক্টর যদি এই দিকে ক্রিয়া করে এবং বি যদি আরেকটা ভেক্টর সেম যদি এই দিকে যদি ক্রিয়া করে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি হবে। সেক্ষেত্রে আমরা দেখবো আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে। এখন আমরা যদি আলফা ইকুয়াল টু যদি 0 ডিগ্রি যদি এই সূত্রে যদি বসাই, তো সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো। তো তুমি এখানে যদি আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি বসাও, দেখো আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos 0 ডিগ্রি। যেহেতু আমরা বললাম যে আলফার মানটা কত বসাবো এখানে, আলফা ইকুয়াল টু আমরা 0 ডিগ্রি বসাইতেছি কখন, যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে। তো এই সূত্রটা তুমি যদি 0 বসাও তাহলে আমাদের cos 0 এর মান জানি কত 1। তাহলে আমরা এখানে লিখে রাখবো যে cos 0 ডিগ্রি ইকুয়াল টু আমরা জানি কত 1। তাহলে যদি আমরা বসাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস এই 2p/q এটাই থাকবে এবং এটা কিসের সূত্র আমরা জানি, এটাকে যদি একটু এইভাবে বসাও যে পি স্কোয়ার প্লাস 2p/q প্লাস কিউ স্কোয়ার, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই p প্লাস কিউ এটার উপর কি হবে হোল স্কোয়ার। পরে আমরা এই স্কোয়ার এবং রুট যদি কাটি তাহলে সেক্ষেত্রে কি পাবো, এই p প্লাস কিউ। ঠিক আছে, তো অর্থাৎ আমরা এখান থেকে কি মনে রাখবো যে অর্থাৎ কি p ভেক্টর, আমরা যদি এগুলোকে ভেক্টর চিহ্ন দেই, এগুলো একটু ভেক্টর চিহ্ন দিয়ে নিবা তোমরা, ভেক্টর চিহ্ন। তো আমরা সেক্ষেত্রে এখানে কি পাবো, p ভেক্টর কিউ ভেক্টর। অর্থাৎ আমরা এখান থেকে এই r ম্যাক্স ইকুয়াল কি বলতে পারি, দুটো ভেক্টরের যোগফলের সমান। অর্থাৎ যদি যদি কখনো প্রশ্ন আসে যে লব্ধির সর্বোচ্চ মান বলতে কি বোঝানো হয়, তো সেটাকে কি বোঝানো হয়, এই দুটো ভেক্টরের যোগফলের মান। তো আমরা দেখো এখানে এগুলো লিখে রাখছি, যদি আমরা এখন এদিকে একটু দেখি, তো দেখো যে আলফার মান যখন কি হবে 0 ডিগ্রি হবে এবং আলফার মান কখন 0 ডিগ্রি হবে, যখন কি করবে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে। অর্থাৎ একই দিকে ক্রিয়া করবে তখন কি হবে, লব্ধির মানটা সর্বোচ্চ হবে। তো এখান থেকে দেখো প্রশ্ন আসবে এইভাবে বারবার যে আলফার মান কখন ম্যাক্সিমাম হবে, কখন হবে, যখন আলফার মানটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে এবং দুইটা ভেক্টর কেমন দিকে ক্রিয়া করবে, একই দিকে ক্রিয়া করবে এবং লব্ধির সর্বোচ্চ মানটা কত, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এরপরে দেখো যদি কখনো দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, ধরো এ একটা ভেক্টর যদি এই দিকে ক্রিয়া করে এবং আরেকটা ভেক্টর ধরো বি বিপরীত দিকে যদি ক্রিয়া করে, তো আমরা জানি দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে ক্রিয়া করবে তাহলে আমাদের মধ্যবর্তী আলফাটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তো আমরা এই সূত্র যদি কি বসাই, আলফার জায়গায় যদি 180 ডিগ্রি বসাই, তো তাহলে আমরা কি পাবো, লব্ধির মানটা পাবো আর মিনিমাম সেটা হবে কি দেখো, এই পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। অর্থাৎ লব্ধির যে মানটা হবে সেটা হবে কি মিনিমাম। অর্থাৎ মনে রাখবা যে লব্ধির মানটা মিনিমাম বলে কি বোঝাবো, সেটা বোঝাবে কি দুটো ভেক্টরের বিয়োগফলের সমান। এবং এটা কখন হবে, যখন আলফার মানটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি এবং দুটো ভেক্টর কেমন দিকে ক্রিয়া করবে, বিপরীত দিকে ক্রিয়া করবে। তো কখনো কখনো যদি এমন হয় যে আমাদের এই আলফার মানটা যদি 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে কি হবে, এই আলফার মান যদি আমরা এখানে 90 ডিগ্রি বসাই তাহলে কি হবে, এই সম্পূর্ণ টার্মটা শূন্য হয়ে যাবে, কারণ আমরা কি জানি cos আলফার মান হচ্ছে কত 0। তো
তো সেক্ষেত্রে আমরা সূত্রটা কি পাবো দেখো, এই r ইজ ইকুয়াল টু পাবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আমি সেটাও এখানে দেখো লিখে রাখছি। তো অনেক সময় দেখবে তুমি যখন ম্যাথ করতে যাবা দেখবা এখানে তোমাকে বলা থাকবে যে আলফাটা বলা না থাকলেও দেখবা কোনোভাবে একটা ট্রিক দেওয়া থাকবে যে আলফার মানটা দেখবা 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে তোমাকে লব্ধি ইকুয়াল তুমি সরাসরি এই সূত্রটা ইউজ করে কি বের করতে পারবা, লব্ধির মানটা বের করতে পারবা। এবং কখনো যদি দুইটা ভেক্টর যদি সমান হয় তো সেই ক্ষেত্রে লব্ধি সমান সরাসরি কি মনে রাখবা, যে 2p cos আলফা বাই 2। অর্থাৎ আমরা যদি এইখানে এই পি স্কয়ার এবং কিউ এর মানটা যদি পি ধরি এবং এটা যদি কি হয় কিউটাকে যদি আমরা পি ধরি, তো আমরা এখানে আলটিমেটলি ক্যালকুলেশন করলে এইটাই পাবো যে r ইকুয়াল কি পাবো 2p cos আলফা বাই 2। এবং কখনো কখনো যদি থিটার মান যদি 90 ডিগ্রি হয় তো সেই ক্ষেত্রে মনে রাখবা যে লব্ধি ইকুয়াল সূত্রটা আমরা কি লিখতে পারি, রুট ওভার বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার। তো এখানে আসলে বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার বলতে আসলে কি বোঝানো হয়, যে দুটো ভেক্টর দেওয়া থাকবে, অর্থাৎ ধরো a ভেক্টর অথবা b ভেক্টর অথবা ধরো p অথবা q। তো এই দুটো ভেক্টরের মধ্যে যে ভেক্টরটার মান হবে বড় সেটা হবে কি প্রথমে এবং যেটার মান হবে ছোট সেটা হবে পরে। অর্থাৎ বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার বলতে বোঝানো হয় এইটা, যে দুটো ভেক্টর থাকবে ওদের মধ্যে যে ভেক্টরটা বড় সেটা হবে প্রথমে এবং যে ভেক্টরটা ছোট সেটা হবে পরে। এবং আরেকটা দেখো আমি এখানে শর্টকাট লিখে রাখছি যে যদি এখানে কখনো কখনো এই আলফার মানটা যদি বের করতে দেয় তো সেই ক্ষেত্রে তুমি সরাসরি শর্টকাট কি মনে রাখতে পারো যে মাইনাস ছোট ভাগ বড়। তো এইটা বলতে আসলে কি বোঝাতেছি, সেম যে ছোট মানের ভেক্টরটা কি হবে উপরে এবং বড় মানের ভেক্টরটা হবে নিচে। তো ঠিক আছে, দেখো আমাদের এই যে লব্ধি যে সামান্তরিক সূত্রগুলো ছিল আমরা এখান থেকে সম্পূর্ণটা দেখে ফেলছি। ঠিক আছে, তো এখান থেকে দেখো একটা এমসিকিউ প্রশ্ন আসবে, আমি যদি একটু সেটা দেখাই। ধরো এই ধরনের একটা এমসিকিউ প্রশ্ন এখান থেকে আসবে লব্ধি সূত্র থেকে। ধরো আমি একটা বললাম যে পি একটা ভেক্টর, এটার মান হচ্ছে 5 এবং কিউ একটা ভেক্টর, এটার মান ধরলাম আমি 10। তোমাকে অপশন দিবে এইভাবে যে নিচের কোনটি লব্ধির মান না। তো মনে রাখবা যে লব্ধির মান কি হবে, এই যে আর ম্যাক্স এইটা থেকে এবং আর মিনিমাম যেটা আমাদের ছিল, তো লব্ধির মান হওয়ার সম্ভব হচ্ছে কোনগুলা, তোমার সর্বোচ্চ মান থেকে এবং সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম মান থেকে এতে যে রেঞ্জটা থাকবে এই রেঞ্জের মধ্যবর্তী যে মানটা থাকবে সেটা কি হতে পারবে, ভেক্টরের লব্ধির মান হইতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা যদি এটাকে যদি সর্বোচ্চ মান, যদি আমি অপশনগুলো এইভাবে দিতাম যে 5, 10 এবং ধরো 15 এবং আরেকটা হচ্ছে 20। যদি প্রশ্ন আসে যে নিচের কোনটা লব্ধির মান হতে পারে না, তো সেই ক্ষেত্রে কি হবে দেখো, তুমি যদি ম্যাক্স বের করো তাহলে তুমি কত পাবা 15, যদি মিনিমাম বের করো তাহলে তুমি সেক্ষেত্রে কত পাবা 5। এবং এদের যে রেঞ্জটা 15 এবং 5 এর মধ্যে যে রেঞ্জটা সে মানে সেক্ষেত্রে কোনটা হয় 10টা হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই 15 থেকে 5 এর মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো কি হতে পারে, লব্ধি হতে পারে। কিন্তু লব্ধির মান কি কখনো 20 হতে পারে, এটা কখনো হতে পারে না। তো এইখানে এইভাবেই প্রশ্নটা আসবে যে নিচে কোনটা লব্ধির মান হতে পারে না। তো সেক্ষেত্রে কি মনে রাখবা, ম্যাক্স বের করবে এবং মিনিমাম বের করবে এবং এদের রেঞ্জের মধ্যে যেটা পড়বে সেটা কি হবে, লব্ধির মান হতে পারে। ঠিক আছে, তো দেখো আমি যদি এই ক্লাসটা সম্পূর্ণগুলো যদি এখন দেখাতে যাই তো তাহলে আমাদের অনেক বেশি সময় লাগবে এবং ক্লাসটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো সেজন্য দেখো আজকে আমি সামান্তরিক সূত্র পর্যন্ত, সামান্তরিক সূত্র এই টপিকটা পর্যন্ত আলোচনা করেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো দেখবো। ঠিক আছে, তো তোমরা যদি নেক্সট ক্লাসে এই বাকি টপিকগুলো যদি দেখতে চাও তো কি করতে হবে, তোমরা এই ক্লাসটা যেমন দেখবা এবং আমাদের পরবর্তী ক্লাসটা ভালোভাবে দেখলে আশা করি তুমি বাকি টপিকগুলো বুঝতে পারবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাসে আমাদের এতটুকুই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।